সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে এটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা না হয়, তাহলে সংবিধানের বিষয়ে যে মৌলিক পরিবর্তনের বিষয়ে, সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি, সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি সংস্কারকে টেকসইভাবে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব অর্পণ করতে হবে। এর অন্যথা করার কোনো সুযোগ নেই। অতএব আজকের দিনে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সামনের সংসদকে রিক্ত ক্ষমতা প্রদান করা, গাঠনিক ক্ষমতা প্রদান করা, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করার বিপক্ষে আবার অবস্থান নিচ্ছেন, তারা আসলে সংস্কার থেকে দূরে সরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ যারা আছে তাদের সঙ্গে তারা প্রতারণা করছেন। কোনোভাবেই বাংলাদেশের মানুষ সংস্কার কোনোভাবে ভণ্ডুল হয়, নির্বাচন বানচাল হয়ে পড়ে, সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধ কমিশন এবং নিজেদের বক্তৃতা বিবৃতিতে বারবার উল্লেখ করেছেন যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে। কিন্তু আজকের দিনে এসে গণভোটের সিদ্ধান্তকে সামনের সংবিধান সংস্কার পরিষদে বাধ্য করার যে সুপারিশ ঐক্যবদ্ধ কমিশন জানিয়েছে, আপনারা তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন যে গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, গণভোটের সিদ্ধান্ত বাইন্ডিং হবে না, বাধ্যতামূলক হবে না। এটা স্পষ্টতই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না থাকার শামিল। আমরা স্পষ্ট করে ঘোষণা করছি, গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে সেটাকে বাধ্যতামূলক ধরে নিয়ে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তের অন্যথা যাতে না হয় তার গ্যারান্টি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অন্তর্ভুক্ত করতে হবে। কোনোভাবেই এর অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই যে সংস্কার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, তাতে যেন কোনোরূপ অন্যতা না হয়, 24-এর আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার যেন কোনো পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা একটা কথা আবারও আপনাদের কাছে জানিয়ে রাখি, এমনও হয় অনেকগুলো দেশে, যদি কোনো একটি সংসদ বা গণপরিষদ তারা সংবিধান তৈরি করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সেই সংসদ বা গণপরিষদকে বিলুপ্ত করে দেওয়া হয়, নতুন নেতৃত্ব আসেন, তারা সেটাকে নতুন করে তারা ফর্ম হন এবং তারা সেটাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করে নিয়ে যান। কিন্তু এই জায়গায় কিন্তু তেমন কঠিন পদক্ষেপের কথা বলা হয়নি। শুধুমাত্র এটুকুই বলা হয়েছে যে গণভোট বাস্তবায়নের বিষয়ে বাধ্যবাধকতা, যদি 270 দিনের মধ্যে গণভোটের সিদ্ধান্তকে বাস্তবায়ন করা না হয়, অটোমেটিক্যালি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। সংসদ ভেঙে দেওয়ার কোনো আলাপ এখানে করা হয়নি। তথাপিও কেন এই গণভোটের সিদ্ধান্তকে বাধ্যতামূলক করা হবে না, সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো দলের তরফ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকলেও আমরা এর মধ্যে দলগুলো, বিশেষত বিএনপি, এই যে বাধ্যবাধকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে চায়, তার মধ্য দিয়ে তারা সংস্কারকে যে ধারণ করে না, সংস্কারকে যে পালন করতে তারা আগ্রহী নয়, সেই বিষয়টি তাদের বক্তব্যের মধ্য দিয়ে উদীয়মান হয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আরো একটা বিষয় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে বাংলাদেশের মানুষ কিন্তু রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংস্কারকে বাস্তবায়ন করতে হবে, অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা এই বিষয়টাও খেয়াল করছি যে সরকারের ভিতরে কোনো একটা পক্ষ ঐক্যবদ্ধ কমিশনের যে সিদ্ধান্ত এবং সুপারিশ তার বাইরে গিয়ে নিজেরাই একটা ঐক্যবদ্ধ কমিশন হওয়ার প্রচেষ্টা তারা করছেন। সরকারের ভিতরে থেকে যদি আবারও নিজেরাই নিজেদেরকে ঐক্যবদ্ধ কমিশনের প্রটোকলে ফাংশনাল করে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে ডিলে করার কোনো চেষ্টা করা হয়, তার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নির্বাচন ঝুঁকিতে পড়বে। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভঙ্গুর করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে। সংস্কারও বাস্তবায়ন করে নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠানের দিকে সরকার অগ্রসর হবে, এই আশাবাদ আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে ব্যক্ত করছি। সর্বশেষ আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে নিজেই দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে নিজেকেই দায়িত্ব নিয়ে সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে
সেই সংবিধান সংস্কার পরিষদে গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের সার্বভৌম অভিপ্রায়কে ধারণ করে সেটাকে অটোমেটিক্যালি যেন বাস্তবায়ন করা হয়, সেই সুপারিশ যেটা ঐক্যমত্য কমিশন রেখেছে তাদের প্রথম প্রস্তাবে, সেটাকে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান নিচ্ছি। কোন দলের নির্বাচনকে বানচাল করা বা সংস্কারকে বানচাল করা এরকম কোন পক্ষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে একমত নয়। আমরা মনে করি বাংলাদেশের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকতে হবে। বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোন প্রস্তাবনার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি একমত হবে না। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সুদত্ত আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতা রক্ষার জন্যই সনদের ব্যাপারে সকলকে একমত হয়ে সরকার সনদ বাস্তবায়নের ব্যাপারে ঐক্যমত্য কমিশন যে প্রথম সুপারিশ গ্রহণ করেছে, সেই সুপারিশকে বাস্তবায়নের ব্যাপারে সরকারের পদক্ষেপের প্রতি সকল দল যেন ঐক্যবদ্ধভাবে আহ্বান ব্যক্ত করে এবং এই দাবির সঙ্গে যেন সকলে একমত থাকে, সেই আহ্বান আমরা ব্যক্ত করছি। আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারী ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল যে আজকে আপনার নামে একটি মামলা করা হয়েছে, তো বিষয়টি কিভাবে দেখছেন? গতকালকে আপনার বক্তব্য আমাদের সদস্য সচিব বলেছেন সংস্কারের বিষয়ে, তো আমি একটু সামারিটা বলে দিই। সেটা হলো ঐক্যমত্য কমিশনে দুইটা ভাগ ছিল। একটা হলো সবাই যেটা ঐক্যমত হয়েছে, আর সাথে যেটা নোট অফ ডিসেন্ট ছিল সেটা ছিল দলীয় মতামত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। সবাই যেটা ঐক্যমত হয়েছে সেটাই গণভোটে যেতে হবে, এক নম্বর। দুই নম্বর জিনিসটা হলো, আপনারা জানেন ঐক্যমত্য কমিশন সুপারিশমালা দিয়েছে। আজকে অনেকদিন হয়ে গেল, সরকার থেকে আমরা এটা বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এজন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, আপনারা স্পষ্ট ডেট ঘোষণা করেন যে কোন দিন আপনারা আদেশটা জারি করবেন। থার্ড পয়েন্টটা হলো, এই আদেশটা অবশ্যই ডক্টর ইউনূস জারি করতে হবে। এই আদেশের মধ্যে পবিত্র সনদে যদি চুক্তি সাইন বসানোর কোন পায়তারা করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে থাকবে এবং সেই সময় চুক্তির পদত্যাগ করতে হবে। এজন্য ডক্টর ইউনূসের কাছে আহ্বান থাকবে যে আপনি আদেশ জারি করবেন, গণঅভ্যুত্থান ছাত্র জনতা আপনাকে বসিয়েছে, এটাতে আপনি স্ট্রিক্ট থাকতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের সামনে এসেছে, বর্তমানে আসনের লোক দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে, এক দুইটা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। এবং আরপিওতে যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতীকে ইলেকশন করবে, সংস্কার কার্যক্রম ঐক্যমত হয়েছিল সবাই, সেটারই ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে এবং আইন উপদেষ্টার যে স্বাক্ষর, সেখানের মধ্য দিয়ে উপদেষ্টা মহলের একটি সিদ্ধান্ত এসেছে যে প্রত্যেকটা দল তার নিজস্ব প্রতীকে হলে নির্বাচন করবে। কিন্তু এই বহুদলীয় গণতন্ত্রকে বিনষ্ট করার জন্য আপনারা দেখেছেন একটি দল উঠে পড়ে লেগেছে। আমরা সেখানে বলি যে প্রত্যেকটা দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে গড়াতে হত্যা করার জন্য যে প্রচেষ্টা চালানো হচ্ছে, আশা করি যে সরকার এবং সিভিল সোসাইটি, বাংলাদেশের যারা রাজনৈতিক বিজ্ঞজন রয়েছেন, তারা উদ্যোগ নেবেন, তারা এই প্রচেষ্টাকে ঠেকিয়ে দিবেন। যেটা আরপিও অনুচ্ছেদ 20 যেটা অলরেডি অনুমোদন হয়েছে, কিন্তু সেই জিনিসটা হলো সরকারের সাথে বার্গেনিং করে, সরকারকে প্রেশার ক্রিয়েট করে পিছনের জায়গা দিয়ে এই অনুচ্ছেদ যে 20 নম্বর আরপিও রয়েছে সেটাকে পরিবর্তন করার জন্য একটি দল পায়তারা চালাচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল, কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। কারণ বাংলাদেশে আসনে বিক্রি করে বড় দলগুলো ছোট দলকে একীভূত করে নিয়ে বাংলাদেশে তারা নিজেদের রাজতন্ত্র কায়েম করতে চায়। আর আমরা আজকে যেটা বিএনপি তারা আসন ঘোষণা করেছে,
প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা। আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আগে ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয়গুলো ছিল গণতন্ত্রের আপসীন নেত্রী, যে গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া, উনি দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই। এই তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। তো ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যে ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে, সেটা অন্য কোন নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন, আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটা সুসংহত হবে। এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের পাশাপাশি হিসেবে উনি ইলেকশন করতে পারতেন, সেটা উনি এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও আমার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গড়পাতা যারা রয়েছে তারা। এই জন্য ছাত্রদল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছে। আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আর ভাই একটি কোয়েশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাদী, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভুটে করেছে। এবং ওই দলটা এখন ভুটে পেয়েছে। তো বাংলাদেশে আসলে কোনো, এটার নাম হলো ন্যাশনালিস্ট ভোট। এই ন্যাশনালিস্ট ভোটের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা না, অনেক কিছু তারা করবে, কিন্তু আমরা বিরোধ নই। তো এটার মধ্যে দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় ধনী হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশে সবটা লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। আর তার কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আজকে আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। এর আগে পরশুদিন সংবাদ সম্মেলনে আইন ইসলামের একই কথা বলেছিলেন, কিন্তু স্বাধীন মালিক আজকে বলেছেন যে আইন পাস করার জায়গা সংসদ, সেক্ষেত্রে সংসদে না থাকলে আইন পাস করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা কোনো আইন পাস করতে পারেন না। একই কথা বলে আরেকের সাথে শাহিদিন মালিক ভুল বলেছেন। শাহিদিন মালিক হলো ওই যে কেউ বলা হবে দল কানা, সে হলো জ্ঞান পাপী। এই জন্য শাহিদিন মালিক যেটা বলেছেন, আপনারা গণঅভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল, তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল, শাহিদিন মালিক কিছু কথা বলেছিল, আপনারা দেখেছিলেন সেটা? সেখানে সেই গণঅভ্যুত্থান অথবা ছাত্ররা যখন মাইখানে নেমেছিল, সেটা থেকে ক্রিটিসাইজ করেছিল। এবং শাহিদিন মালিক সম্পর্কে একটাই কথা বলবো, সে হলো জ্ঞান পাপী। তো আমরা শাহিদিন মালিকের কথা নিচ্ছি না, এবং শাহিদিন মালিক যে কথাটা বলতেছেন উনি ভুল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়, এখানে রাষ্ট্রপতি করতে পারে, যেটাও করতে পারে, কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্ট করব। ফলে এখানে ডক্টর ইউনূসকেও স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছেন, ওনাদেরকে একবার হলো বিএনপি এসব ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই না, উপদেষ্টারা কেন ভয় পাবে? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নেই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেসিবাদ এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত, বিএনপির বিরুদ্ধে কথা বলি, আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই। এখন সংস্কারে যদি বাধা দিতে আসে, তাহলে শক্ত বাধা আমাদের কি করে প্রতিরোধ হবে? আমরা ওই যে স্লোগানে আসে যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাআল্লাহ সবটাকে প্রতিরোধ করবো তাদেরকে।
আমাদের অনেকে প্রতিরোধ শব্দ অনেক মনে করেন না, এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ। ভাই আমার 2 নম্বর প্রশ্নটা ছিল আটটা হয়ে গেছে, আপনার শেষে যে লাইনটা ছিল যে বাধা আসবে আবার বাধা দিয়া করবেন, ঠিক আছে? এই রাজনীতির যে বর্তমান যে পরিস্থিতি, এক দল আরেক দল যাচ্ছে, এই পরিস্থিতিটা আসার মূল কারণটা কি? কারাই এই পরিস্থিতি নিয়ে এসে দাঁড়াতে পারে? সংস্কারের বিষয়ে সিগনেচার করলে যে সমস্যার সমাধান হয়ে যাবে এরকম ধরনের একটা মনোভাব আমাদের উপস্থিত, কিন্তু সংস্কারের সাইন করলেই যে সমস্যার সমাধান হবে না সেটা এতদিন আমরা বুঝে গেছি। যদি সনদে আমরা সেদিন সাইন করে দিতাম তাহলে বাস্তবায়নের আলাপগুলো এতদূর পর্যন্ত আসতো না। অতএব জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দিন যখন জুলাই সনদে স্বাক্ষর না করলো তখন অনেক দল বলার চেষ্টা করেছে যে এনসিপি রাজনীতির মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে সেই দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সনদে স্বাক্ষর না করে বরং বাংলাদেশের গণতন্ত্রের বিজয়কে সমুন্নত রাখার পথকে আমরা ধরে নিয়েছি এবং সেদিকেই আমরা অগ্রসর হচ্ছি। যদি কোনো ধরনের বাধা তৈরি করা হয় জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে, এবং যে পক্ষ থেকেই বাধাটা তৈরি করা হবে জনগণ তাদেরকে প্রতিহত করবে এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো কথা বলার আগে থেকেও মানুষেরা নিজেদের মধ্যে আলাপগুলো করেছে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন দরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন দরকার, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন দরকার। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে এটা কোনো কৃত্রিম আকাঙ্ক্ষা নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা একেবারেই নিরেট প্রাকৃতিক এবং মানুষের ভিতর থেকে উঠে আসা আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাকে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, সেটা যদি কোনো দল করে, ইভেন যদি সরকারের ভিতরে কোনো অংশ সে চেষ্টা করে, অবশ্যই বাংলাদেশের মানুষ সেই চেষ্টাকে প্রতিহত করবে এবং বাংলাদেশের সংস্কারের বিষয়গুলোকে বাস্তবায়ন করা হবে, সেটাকে নিশ্চিত করে নিয়েই বাংলাদেশের মানুষ ঘরে ফিরে যাবে। এই যে পরিস্থিতি, গণভোট অন্যান্য বিষয়গুলো নিয়ে ইসলামী দলগুলো আন্দোলন করছে, বিএনপি গণভোটের বিষয়ে অনড় যে একই সময় নির্বাচনে গণভোটের বিষয়ে আপনারাও এক কথা বলছেন, এই যে এখন পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কারা? এখানে রাজনৈতিক দলের সংস্কৃতি এটা একটা দায় আছে, আর নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া যে বিশ্বস্ততা একটা বিষয় আছে সেটা নাই। আর এটা হলো যে সরকারের একটা প্রবলেম আছে, সরকার এখন ভ্যাকেশনে আছে। আপনি দেখেন যে কবে সংসদ কমিশন সুপারিশ করা দিয়েছে, তারা আজকে এসে একটা মিটিং করলো, একটা প্রেস মিটিং এ গেল তারা। সরকার যদি ভ্যাকেশন সময়টা না কাটিয়ে তো আমার প্রমাণে না থাকতো তারা, তাহলে হয়তো উত্তরটা আরো আগে হতো। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। তবে সরকার থেকে জামায়াতও চাচ্ছে কিছু দাবি দাওয়া দিয়ে কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কিছু আসনে জয়ী হওয়ার জন্য বিএনপিও সেটা চাচ্ছে। আপনারা দেখেছেন ইসরায়েলের যে কেসটা এসেছিল, তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশ বিরোধী চুক্তি করার জন্য। এখন তারা আবার এই নোট অফ ডিসেন্ট, যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ, জনগণ বিরোধী একটা কাজ, এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে। আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো? এই জন্য জামায়াত ও বিএনপি দেখা যায় কিছু উদ্যোগী হয়ে সরকারকে প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে। যখন আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনি ভ্যাকেশন থেকে উঠুন, বিএনপি জামায়াতকে নিয়ে বসুন, এই যে এদের ইসলামের উৎসবের যে নিজেদের মারামারি সংস্কৃতি, এই দুটা দলকে একটু বুঝিয়ে ভালো একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসুন। যদি এই দুটা দল ভালো কোনো সংস্কৃতিতে না আসতে পারে তাহলে সংস্কার আসলে কার্য করা থেকে যাবে। এই দুটা দল আসলে সংস্কার তো নিজেদের মস্তিষ্কে বাস্তবায়ন করতে হবে, তারা বাস্তবায়ন করতেছে না, তাদের সেই জিনিসটা তারা এখন দেখানো শুরু করেছে। আর আপনি যে সাহিদ মালিকের কোশ্চেনটা করেছেন সেটা নিয়ে একটা লিগ্যাল এক্সপ্লেনেশন আছে, এটা আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই দিলেন। শাহিদ মালিক স্যার যেটা বলেছেন একটা ইন্টেনশন আছে আর একটা হচ্ছে লিগ্যাল উনি ইন্টারপ্রিটেশন দিয়েছেন। ওনারা যে লিগ্যাল মতামত দিয়েছেন আপনি যদি ওইটা পড়েন দেখবেন আমরা যেটা বলছি সেটা একটা প্রতিচ্ছবি, সেটা ওনার ইন্টেনশন আমরা বলছি সেটা না। আমি একটু ব্যাখ্যা করি। উনি বলছেন, উনি কিন্তু জুলাই সনদ যখন হলো তখন বলেছেন এটা আবার কেমন ডকুমেন্ট, এটা সুপার কনস্টিটিউশনাল একটা ডকুমেন্ট, এই পরিবর্তন তো কনস্টিটিউশন অ্যালাউ করবে না, রাইট? ওনার ইন্টেনশন হচ্ছে এই সংস্কারটা যেন না হয়। শাহিদ মালিক একমাত্র লিগ্যাল এক্সপার্ট না, বাংলাদেশে আরো অনেক লিগ্যাল এক্সপার্ট আছেন, বিশ্বে আরো অনেক লিগ্যাল এক্সপার্ট আছেন। অন্য লিগ্যাল এক্সপার্টদের সাথে যারা ঐকমত্য কমিশনে যারা কনসাল্ট করেছেন, যারা প্রথিতযশা লিগ্যাল এক্সপার্ট, তারাও কিন্তু মতামত দিয়েছেন যে হ্যাঁ বর্তমান সংবিধানের অধীনে এই সংস্কারটা আনা সম্ভব না, কারণ আমরা একটা আমূল পরিবর্তন আনার কথা বলছি। তো আমাদের বর্তমান সাংবিধানিক যে কাঠামো আছে এর বাইরে যেতে হবে।
এবং এর বাইরে যে আমি যখন আনতে যাব তখন কিন্তু আমি এটা চুপ্পু সাইন করছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সাইন করছে সেটা মূল কথা না, কারণ এই সংবিধান এই যে সংস্কার করার কথা সেটার পাওয়ারটা দেয় না। আমরা পাওয়ারটা নিচ্ছি গণ অভ্যুত্থান থেকে, যেখানে 1400 বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তাদের আকাঙ্ক্ষা হচ্ছে সংবিধানটা সংশোধন করা। এখন সেটা যদি একজন লিগ্যাল এক্সপার্ট বলেন না সংবিধান সংশোধন করা যাবে না, আর জনগণ বলছেন যে আমি সংবিধান সংশোধন করতে চাই, সকল পলিটিক্যাল পার্টি এসে বলছে আমি সংশোধন করতে চাই, আপনি তার কাছে যাবেন না, লিগ্যাল এক্সপার্ট বলছে না আমি এটা হতে দিব না, আমার মতামত এটা করা যাবে না। এটা একটা অ্যাবসার্ড একটা জায়গায় চলে আসছে। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। থ্যাংক ইউ। পলিটিক্যাল পার্টিগুলোকে আহ্বান জানিয়েছে যাতে করে সংলাপে বসে একটা ওয়ে আউট দেওয়ার দরকার। এই বিষয়ে আপনাদের কোনো বলার আছে? সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার সংস্কার বাস্তবায়ন করবে এই ম্যান্ডেট নিয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছে। যে ম্যান্ডেট সরকারের, যে দায়িত্ব সরকারের, সেই দায়িত্ব থেকে গা বাঁচিয়ে তারা কেন রাজনৈতিক দলগুলোর দিকে এই সংস্কারের বলটাকে ঠেলে দিচ্ছেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, এই দায়িত্বটা তারা সম্পূর্ণ করবেন বিধায় তারা ক্ষমতায় এসেছেন, চেয়ারে বসেছেন। যে জন্য তারা চেয়ারে বসলেন, ক্ষমতা ভোগ করলেন, সেই সংস্কারই যদি তারা বাস্তবায়ন করতে না চায় এবং রাজনৈতিক দলগুলোর মুখাপেক্ষি থাকে, তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছেন বলেই আমরা মনে করি। সে জায়গাটাতে সরকারের কাছে আমাদের আহ্বান, যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এই সংবিধান সংস্কারের জন্য যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সেটা তারা জারি করবেন এবং এর মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট, সেই সংকট নিরসনে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, জামাতও গণসংযোগ করছে, জনগণের কাছে যাচ্ছে। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আছেন, আন্দোলন করছেন। সরকার বলছে যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময়টা তো খুব কম। আপনাকে বাস্তবায়ন নিয়ে কি থাকবে নাকি আপনাদের কোনো পরিকল্পনা আছে? আপনাদের প্রার্থী তার মানে পরিকল্পনা করছেন কাদেরকে দিবেন, কিন্তু বলা হচ্ছে 300 আসনই আপনারা প্রার্থী দিবেন। এই বিষয়ে বলেন, ভোট নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, নাকি শুধু জুলাই সনদ নিয়ে আপনি এখন পর্যন্ত থাকবেন? যদি নাগরিক পার্টি জুলাই সনদের বিষয় নিয়ে ভোকাল না থাকতো তাহলে জুলাই সনদের অবমুক্ত হয়ে যেত। এতগুলো মানুষ জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা সবাই কিন্তু এনসিপির দিকে তাকিয়ে আছে। এই মানুষেরা এনসিপির দিকে তাকিয়ে আছে যে এনসিপি জুলাই সনদের ব্যাপারে কতটা দৃঢ় ভূমিকা রাখতে পারে। আমরা জনগণের কথা চিন্তা করে, মানুষের ভালো কথাটা চিন্তা করে, দেশের স্বার্থে আমরা জুলাই সনদের বিষয়টাকে বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা সেই বিষয়ে কথা বলবো এবং সেই বিষয়ে আমাদের দৃঢ় অবস্থান থাকবে। কিন্তু পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আমাদের একটি টিম, তারা প্রার্থী যারা আমাদের দলের মধ্য থেকে হতে পারেন তাদের সম্পূর্ণ তালিকা তারা তৈরি করছেন। অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের দলের যারা প্রার্থী আছেন তাদের তালিকা জনসম্মুখে সাংবাদিকদের সামনে আমরা উপস্থাপন করব। আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার অর্থ এটা নয় যে সংস্কারকে বাদ দিতে হবে। সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার পক্ষপাতী এনসিপি নয়, এই কথাটা আমরা স্পষ্ট করে বলতে চাই। আর একটা প্রশ্ন বলছি, ভাই একদম একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব উনি বলেছে যে জুলাই সনদ বাস্তবায়ন আসলে জনগণের দরকার নাই, এটা যারা বলছে তাদের দরকার, কারণ এটা পরবর্তীতে তাদের জন্য এটা একটা সেভ এক্সিট হতে পারে। এই কারণে ওনারা চাচ্ছেন, কিন্তু এটা জনগণের দাবি। এই বিষয়ে আপনাদের বলতে আছে জুলাই সনদ বাস্তবায়ন জনগণের দাবি নয় বলাটা অভূতপূর্ব। জনগণের সঙ্গে চূড়ান্ত ধরনের প্রতারণা, কারণ বাংলাদেশের মানুষেরা এতগুলো দিন হয়েছে আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, জুলাই সনদের পক্ষেই মানুষেরা কথা বলেছেন। আজ পর্যন্ত একজন মানুষও নাই যারা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাতে না বলেছেন। আমরা স্পষ্ট করে বলি, বিএনপি যদি জুলাই সনদে না ভোট দেওয়ার ক্যাম্পেইনও করে, তারপরেও বাংলাদেশে জুলাই সনদ হা ভোটে পাস হবে, এটা শতভাগ দিচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নকে কোনো দল টিকিয়ে রাখতে পারবে না। যদি তারা বলে করে যে জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়া, শুধু রাজনৈতিক দলের চাওয়া পাওয়া না, জাতীয় নাগরিক পার্টি জনগণের চাওয়াকে নিজেদের বক্তব্যে একটা বিবৃত করছে। এটা জাতীয় নাগরিক পার্টিরও চাওয়া না, এটা জনগণের চাওয়া। আমরা জনগণের চাওয়াটাকে এখানে বলছি এবং মানুষেরা গণভোটের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করবে। যদি সাহস থাকে গণভোটের দিকে অগ্রসর হওয়া হোক, জনগণ গণভোটের মধ্য দিয়ে দেখিয়ে দেবে যে তারা সংস্কারের পক্ষে, সংস্কার বাস্তবায়নের পক্ষে। সংবাদ সম্মেলন এক সপ্তাহ সময় দিয়েছে রাজনৈতিক দলগুলোকে, তারা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তাদের জানালে দিক নির্দেশনা দিতে, মানে পরবর্তী দিক নির্দেশনা দিতে সুবিধা হবে।
এক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো না দেয় তাহলে তিনি বলেছেন সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের মনোভূত না হয় আপনারা আন্দোলনে যাবেন কিনা বা পরবর্তী কর্মসূচি মানে ঐক্যমত কমিশন যখন তার বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলোচনা করছে, একের পর এক আলোচনা করছে, সেখানে বাস্তবায়নের যে রূপরেখা বা যে সুপারিশ দিয়েছে তার ঠিক আগের দিকে প্যানেলের আলোচকরা এবং ঐক্যমত কমিশনের বেশিরভাগ সদস্য একটা পরামর্শ দিয়েছিল যে তারা এই সরকারকে এটা বলবে যে আদেশের বাস্তবায়নের কথা যখন আসবে, সুপারিশগুলো বাস্তবায়ন করতে হলে সরকারকে খুব বেশি শক্ত অবস্থানে যেতে হবে। সব পলিটিক্যাল পার্টিকে একমত করা সম্ভব না, এক জায়গায় আনা সম্ভব না। সেই ক্ষেত্রে সরকারের এই বাস্তবায়ন ইস্যুতে কোনো গাফেলতি বা কি আছে কিনা, মানে এই জিনিসটা তারা কিভাবে সংস্কার বাস্তবায়নের বিষয়ে সরকার বা ঐক্যমত্য কমিশনকে রেফারি করেছে অনেকে, কিন্তু আমরা দেখি যে সরকার এবং ঐক্যমত্য কমিশন তারা কিন্তু সংস্কার বাস্তবায়নের ব্যাপারে রেফারি না, তারা সিদ্ধান্ত গ্রহণকারী। তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সংস্কারের পক্ষে। যদি তারা সংস্কারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে তারা তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে যাবে। এই কারণে আমরা বলছি সরকার যে আবারও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার কথা বলছে, আমরা রাজনৈতিক দলগুলো অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের এখন দায়িত্ব হলো ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবে এক অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা তার জারি করা, এবং সেটার মধ্য দিয়ে যে সংকট তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তারা যে নানা ধরনের নেগোসিয়েশন সিট ভাগাভাগি রাষ্ট্রক্ষমতায় কারা আসবেন না আসবেন সে আলোচনা করার সুযোগটা পাচ্ছে, এটাকে থামিয়ে দিয়ে গণতন্ত্রের যে যাত্রা সেটাকে সমুন্নত রাখার কাজটা সরকারকেই করতে হবে। সরকার যদি শক্ত অবস্থান নিতে ব্যর্থ হয় তাহলে তো তারা 24-এর যারা জুলাইয়ে জীবন দিলেন তাদের রক্তের সঙ্গে তারা বেইমানি করবেন। সরকারকে শক্ত হতে হবে, সরকারকেই দায়িত্ব পালন করতে হবে। সরকার যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে জনগণ তাদের সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। কেমন করে সংস্কারকে বাস্তবায়ন করতে হয় সেই ব্যাপারটা নিয়ে বড় জন্য বাংলাদেশের জনগণ তারা রাজপথে নেমে আসবে। সেদিনই গণভোটের আয়োজন করতে হবে, এর আগে যদি গণভোটের আয়োজন তাহলে আসলে নির্বাচনের খরচ অনেক বেড়ে যাবে, অল্প সময়ের মধ্যে সম্ভব না। কিন্তু আপনারা আসলে কিভাবে তাকে আপনারা তো বলছেন যে বিএনপি গণভোটটাই আগ্রহী না, আসলে আপনারা মতামত কি? আপনারা গণভোট আয়োজনের জন্য যে খরচের প্রয়োজন হতে পারে সেটা খুবই বিবেচ্য বিষয়, কারণ বাংলাদেশে অনেকগুলো জায়গায় অনেক হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। অনেকগুলো দল অনেক টাকা দিয়ে নিজেদের দলীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে, গোপনে বাইরে প্রকাশ্যে অনেকভাবে অনেক টাকা লেনদেন হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। খরচের কথা চিন্তা করে গণভোট আগে করা যাবে না, এই ধরনের চিন্তা এটা আসলে বাতুলতা। আমরা মনে করি যে গণভোট যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, কিন্তু গণভোটের থেকেও গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা। যদি জুলাই সনদ বাস্তবায়নের আদেশটাতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে যায় তাহলে শুধু গণভোট আমাদের এই সংস্কার প্রস্তাবনাগুলোকে টেকসই করতে পারবে না। গণভোটের প্রশ্ন, গণভোট বাস্তবায়নের জন্য যে আদেশ সেটা যদি সঠিকভাবে জাতি না পায় তাহলে গণভোটের কার্যকারিতা থাকবে না। এই কারণে আমরা মনে করি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয়, সঠিকভাবে জারি করা হয়, সে ব্যাপারে সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে। ধন্যবাদ।